অ্যাক্টিংয়ে আসবো এরকম কিছু থিঙ্কিং ছিল না, বিকজ যেহেতু একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো সেখান থেকে সেইভাবে কোনো কিছু থিঙ্কিং নিয়ে আসিনি। পড়াশুনো করেছি, স্টাডিজ কমপ্লিট করেছি, তো ভেবেছিলাম অ্যাজ পার মানে ফ্যামিলি সবাই পড়াশুনো করে চাকরি করে, তো আমি সেই মুহূর্তে সেটাই ভেবেছিলাম কি হয়তো চাকরি বাকরি করতে হবে বা সামথিং এরকম কিছু। বাট সত্যি কথা বলতে আমার কোনো দিনও নিজের ইচ্ছে ছিল না যে আমি কোনো দিন জব করব বা চাকরি করব। আমার সবসময় ইচ্ছে ছিল কি লাইফে অন্যরকম কিছু করতে চাই। তো আফটার মাই ক্লাস 12 আমার ইচ্ছে ছিল এয়ার হোস্টেস হওয়ার। তো দ্যাট টাইম আই ওয়াজ সিলেক্টেড ইন আ ওয়েল নোন রেপুটেড ইনস্টিটিউশন, বাট আফটার দ্যাট কিছু কারণের জন্য আমার ফ্যামিলি থেকে সেটা রাজি হয় না। তো তার জন্য আমি ব্যাকআপ করি, তারপরে আবার কলেজে ভর্তি হয়ে যাই। তো অ্যাজ ইউজুয়াল আমি আমার পড়াশোনা কমপ্লিট করি, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। তো ফ্রম দ্য মাস্টার্স যদি বলি, আমি যখন MA ফার্স্ট ইয়ারে ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি আমি ভর্তি হই, তো ইন্ডাস্ট্রিতে আসার সত্যিই আমার একটা এক্সপিরিয়েন্স অদ্ভুত আছে, যেটা ছোট্ট করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইবো। সেটা হচ্ছে আমি যখন মাস্টার্স ফার্স্ট ইয়ারে থাকি, তো সেই মুহূর্তে আমি কলেজ থেকে ফিরছিলাম, তখন আমি বাসেই যাতায়াত করতাম, বাসে ট্রেনে। তো আমার কলেজ স্ট্রিট থেকে বাসে ওঠার পর একটি লোক আমাকে কনস্ট্যান্ট স্টক করে। তো একটি মিডল এজ লোক, যেটা আপনারাও বুঝতে পারেন রাস্তাঘাটে কেউ যদি আপনাকে দেখে বা আপনার নজর অটোমেটিক্যালি তার দিকে চলে যাবে। তো এই জিনিসটা কন্টিনিউ হয় টিল হাওড়া স্টেশন অবধি। হাওড়া স্টেশনে ভিড়ের জন্য তারপরে আমি নোটিস করি না, আমি ট্রেনে উঠে যাই। আমি আমার বাড়ির স্টেশন লিলুয়া, সেখানে নেমে পড়ি। নামার পর আমি যখন বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, হঠাৎ করে সেই মানুষটি আমার সামনে চলে আসেন। তো সেই মুহূর্তে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, কি চিনি না জানি না, তো আমি বুঝতে পারলাম না। তো আই ওয়াজ প্রিপেয়ার্ড কি দেখি ঠিক আছে কি বলে। তো উনি একজন ডিরেক্টর ছিলেন, তো উনি আমাকে বললেন কি আমার আপনাকে ভালো লেগেছে, তো আমি অনেকক্ষণ ধরে আপনাকে ফলো আপ করছিলাম। আমি বললাম হ্যাঁ, সেটা তো আমি নিজেও নোটিস করেছি। তো আমার একটা শর্ট ফিল্ম আছে, সেখানে একটা চরিত্রের জন্য আমার মনে হয়েছে আপনি একদম পারফেক্ট আছেন, তো আপনি কি অভিনয়ে ইন্টারেস্টেড আছেন? তো আমার কাছে তো পুরোপুরি মানে মাথা ফাথা মানে কী হচ্ছে, আমি কিছুই জানি না এই ব্যাপারে, কোনো থিঙ্কিংই নেই, বিকজ ফ্যামিলিতেও মানে নো ব্যাকগ্রাউন্ডে এরকম অভিনয় ইন্ডাস্ট্রিতে আসা। তো আমি বললাম আমি এই ব্যাপারে কিছুই জানি না এই মুহূর্তে। তো উনি নিজের একটা কার্ড দেন আমাকে, সেটা আমি বাড়িতে নিয়ে যাই। বাড়িতে নিয়ে যাওয়ার পর তারপরে যেটা হয়, ফ্যামিলি থেকে মা দিদি ওনারা কিছু বলেন না, সাপোর্ট করেন না, অনেক ভয়ে বাবার সাথে কথা বলেছি। তো দ্যাট টাইম বাবাও অনেকটা মানে ইগনোর করে গেছে ব্যাপারটাকে, কি লাইক এরকম হতে থাকে, এরকম বলে দিল হয়ে গেল, এত সোজা কাজ করা মানে অভিনয় করা। তো আই ওয়াজ আপসেট লিটল বিট, কি এরকম একটা সুযোগ এলো তাও মানে হাতছাড়া হয়ে যাচ্ছে। বাট কোথাও না কোথাও পরে মানে বলে না কোথায় কপালে কী লেখা আছে, নোবডি নোজ। তো বাবা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন, আমাকে না জানিয়ে ওনার সঙ্গে কথা বলেছেন। তারপর আমরা পরের দিন ওনার বাড়ি যাই। আমি আমার বাবা দেখেন, ওনার সঙ্গে কথা বলেন, ওনার ফ্যামিলির লোকের সঙ্গে কথা বলেন, সব কিছু দেখে বাবা ঠিকঠাক লেগেছিল। তারপর আমি ওনার কাছে কিছুদিন অ্যাক্টিং ক্লাস করি, আমরা তারপর শর্ট ফিল্মটা শুরু করি। তো সেখান থেকেই আমার জার্নিটা শুরু হয়, শর্ট ফিল্ম, তারপরে কাজ, তারপর মডেলিং, এখন সিরিয়ালস। আগামী দিনে আরও ভগবানের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আশীর্বাদ থাকলে আরও ভালো ভালো কাজ করব। I think there are pros and cons basically. মানে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকা ইজ এক্সট্রা প্রেশার, বিকজ মানে সবাই ভাবে যে এরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে মানে সব পারে, সব জানে, যেটা পসিবল হয় না কারোর পক্ষেই। তো সেখানে মানে নিজেকে আমাকে অ্যাডাপ্ট করে নিতে হয়েছে মানে প্রত্যেকটা জিনিসের সাথে। যা আমি মানে ফার্স্টলি আই ওয়াজ মানে নট আ ফ্যান অফ ফিল্ম ইন্ডাস্ট্রি, বিকজ ছোটোবেলা থেকে দেখে এসেছি। সো আই ওয়াজ কমপ্লিটলি আ ফ্যান অফ ক্রিকেট, অ্যান্ড আমি মানে ক্রিকেটটাই খেলতাম, আর ওটাতেই মানে ইন্টারেস্ট ছিল আমার সারাক্ষণ।
তো আই ওয়াজ ইনটু দ্যাট। তো সেখান থেকে ইভেন্চুয়ালি যখন মানে তখনকার দিনে এসব আইপিএল হ্যানা ত্যানা এত কিছু তো ছিল না, তো দেয়ার ওয়ার নো স্কোপ যে মানে মানে ইউ কুডন্ট ড্রিম অফ বিকামিং আ ক্রিকেটার তখন। তো তখন ইট ওয়াজ মানে অন্ধকারের মধ্যে খেলে যাচ্ছি এরকম টাইপের ব্যাপার ছিল। তো তাই জন্য ইভেন্চুয়ালি আই হ্যাড টু ডিসাইড দ্যাট নো, আমার এরকম ছিল যে ইভেন কামিং ফ্রম সাচ আ ফ্যামিলি আই নেভার ইউজ টু টেক মোর দেন $100 আ মান্থ ফ্রম মাই ফ্যামিলি। সো এরকম টাইপের মানে আই ইউজ টু লিড আ লাইফ বিকজ আই নেভার ওয়ান্টেড দ্যাট লাক্সারি। তো আমার সবসময় মাথায় থাকতো যে মানে আই উইল আর্ন মাই ওন অ্যান্ড দেন আই উইল স্পেন্ড। তো সেই জন্য তখন থেকে আমি একটা ডিসাইড করেছিলাম যে আমি বাবাকে অ্যাসিস্ট করবো। তো আই স্টার্টেড অ্যাসিস্টিং মাই ড্যাড টু লার্ন দ্য টেকনিক্যালিটিস। ওগুলো শিখলাম আস্তে আস্তে। মেন যেটা সবার আগে আমার মনে হয় যে লাইট বোঝা, কীভাবে লাইট নেওয়া বা কীভাবে ক্যামেরা অ্যাঙ্গেল বোঝা, ক্যামেরাটা নেওয়া, সেগুলো ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা আজকালকার দিনেও আমাদের আমি এখনও দেখেছি মানে কিছু আর্টিস্ট এরকম আছে যারা হয়তো এখনও কাজ করছে, যারা এখনও জানে না ক্যামেরা অ্যাঙ্গেল কী, লাইট কী, কোথায় কার ওপর শ্যাডো পড়ছে সেটা বোঝে না, সেই জিনিসগুলোকে মেনটেন করে করা। বিকজ এগুলোতে আমাদের কী হয়ে গেছে এখন ইন্ডাস্ট্রি এমনিই কম দিনে খুব কাজ হচ্ছে। সো সেইগুলোকে যদি একটু মেনটেন করে, সেইগুলোকে টেকনিক্যাল জিনিসগুলোকে যদি একটু দেখে কাজ করা যায়, তো আমার মনে হয় আরও ফাস্ট কাজ আর অনেক বেটার কাজ করা যায়। আর এটা নিজের জন্যও ভালো। সো আই লার্ন টেকনিক্যালিটিস ফ্রম মাই ড্যাড। দাদুকে আই নেভার মানে স অন ফ্লোর অ্যাক্টিং বিকজ দাদুর বিকজ দাদু পাস্ট অ্যাওয়ে when I was very young. তো দাদু সুখেন দাস কে আমি দেখেছিলাম ডিরেক্ট করতে। দ্যাট টাইম অলসো আই ওয়াজ ভেরি ইয়াং, আই থিঙ্ক আই ওয়াজ ইন ক্লাস 4 or 5। তখন একটা আমার মাকে নিয়ে, যিশুদাকে নিয়ে, রঞ্জিত আঙ্কেল ছিল, আমার জাস্ট মুভিটার নামটা এক্ষুনি মনে আসছে না, বাট দেয়ার ওয়াজ দিস মুভি যেটা আমার মামা ওয়াজ দ্য ডিরেক্টর অ্যান্ড অলসো মাই দাদু প্লাস দ্য প্রডিউসার। সো সেটা আমি দেখেছিলাম। তো তখন ইভেন্চুয়ালি মানে ওই হয় যেটা যে মাকে দেখছি, দাদুকে দেখছি, মামাকে দেখছি, বাবাকে দেখছি, তো চারিপাশে দেখছি যে মানে ওই ফিল্ম ইন্ডাস্ট্রিরই লোকজন, আর বাড়িতেও সারাক্ষণ দেখছি। তাই জন্য ওই যেটা হয় যে মানে বৃত্তৃষ্ণা ধরে যাওয়ার দৌড়, আর ভাল লাগছে না, একটু দূরে থাকাটাই বেটার। তো ওই জিনিসটা হয়ে গেছিলো। তো তাই জন্য আই ফলোড ক্রিকেট দ্যাট টাইম। But eventually when I had to take a decision যে what do I want to do in life, so I thought I will go ahead with direction. তাই জন্য I started off with assisting my dad. বাট দেন যখন দেখলাম আস্তে আস্তে যখন এজ বাড়লো, তখন যখন বুম্বাদাকে অ্যাক্টিং করতে দেখলাম, দেবকে দেখলাম, তো তখন আই ফেল্ট যে দ্য লাইমলাইট দ্যাট দে গেট, দ্য স্টারডম দ্যাট দে হ্যাভ ইজ ডিফারেন্ট ফিলিং. It is completely different from what the director is treated by, মানে যেরকমভাবে ডিরেক্টরকে ট্রিট করা হয় তার থেকে কমপ্লিটলি ডিফারেন্টলি ট্রিট করা হয় অ্যাক্টার্সদের। সো আই ফেল্ট দ্যাট মানে নিজের একটা হয় যে মানে তখন ইচ্ছা জাগে যে ওই গ্ল্যামটা চাই, ওই মানে লাইটটা চাই, স্পটলাইটটা। সো eventually I started gymming. I took a long time to get in shape because I was very heavy in the beginning. তো আস্তে আস্তে তারপরে আমি থিয়েটার জয়েন করলাম টু ফর দ্য বেটারমেন্ট অফ মাই অ্যাক্টিং। মানে তখন আমি জাস্ট মুভ করতে পারতাম না, থিয়েটারে গিয়ে জানতে পারলাম যে কত মুভমেন্ট করতে হয়। মানে ওপেন স্টেজে যখন ছেড়ে দেওয়া হয় হুট করে, তখন ওই মানে নিজেকে মনে হয় যেন তখন আমি কেউ পায়ে শেকল বেঁধে ছেড়ে দিয়েছে এরম টাইপের। মুভমেন্ট করতেও অসুবিধা হতো, মানে হাত পা নাড়বো, হাতটা কী করবো, কোথায় রাখবো, কী করবো, কিছু বুঝতে পারতাম না। তো সেই টাইপের সেইগুলো করেছি আস্তে আস্তে। তারপরে আমরা অলমোস্ট 14টা শো করি, out of which 3 were paid and I used to get paid 250 rupees per show. তো সেটাও করেছি। আর সেখান থেকে আস্তে আস্তে আমি যখন মানে রবিজিকে একটা মুভিতে আমি জাস্ট ওই অবজারভার হিসেবে কাজ করেছিলাম। তো সেখান থেকে আই থিঙ্ক ভেঙ্কটেশে আই হ্যাড গিভেন মাই পোর্টফোলিও ফার্স্ট ফটোশ্যুট করার পর। শ্রীকান্ত দাস, হ্যাঁ যেটা বললাম যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম থাকলে একটা ইজি হয় যে মানে ইউ ক্যান রিচ দিস কন্ট্যাক্টস ইজিলি, বাট তোমাকে তোমার কাজটা করে নিতেই হবে। ইউ হ্যাভ টু অ্যাক্ট, ইউ হ্যাভ টু গিভ ইউর অডিশনস, ইউ হ্যাভ টু ডু দ্য লুক সেট। তো কেউ তোমাকে এসে তখন বাবা বা মা এসে করিয়ে যেতে পারবে না ক্যামেরার সামনে। সো সেইটা ওয়াজ আ ডিফিকাল্ট থিং বিকজ আই হ্যাড টু স্ট্রাগল 3.5 years or 4 years টু গেট এ রোল ফাইনালি ক্র্যাকড, উইচ ওয়াজ বরবাদ। অ্যান্ড তখনও আমি জাস্ট অ্যাসিস্ট করছি বলে আমার মনে হয়েছিল যে হয়তো আমাকে অ্যাসিস্ট করার জন্যই ডাকছে রাজদা। বাট ইভেন্চুয়ালি আই গট টু নো দ্যাট হি অফার্ড মি দ্য মেন ক্যারেক্টার অফ জয়। সো সেখান থেকে এটা দেবের করার কথা ছিল। তো দেব আই থিঙ্ক হ্যাড সাম ডেট ইস্যুস। তো রাজদা বলেছিল যে না, আমি নতুন কাউকে নিয়েই করবো, অ্যান্ড এরকম একটা বয় নেক্সট ডোর লুক চাই যেটা তোর মধ্যে আমার মনে হয়েছে আছে, বাট ইউ হ্যাভ টু লুজ অ্যারাউন্ড 30 kgs in 6 months time. তো I couldn't make it 30, but I did I think around 25-27 kgs.
হ্যাঁ, আমার প্রচুর ফেভারিট অভিনেতা অভিনেত্রী আছে, ইভেন টলিউড হোক বলিউড হোক। তো আমার ভীষণ ভালো লাগে হচ্ছে ফার্স্ট অফ অল বলিউডে বিদ্যা বালানের অভিনয় আমার ভীষণ ভালো লাগে। কিছু কাজ যেগুলো থাকে সেখানে আমি কাজ দেখার সময় ফিল করি কি কাশ এই চরিত্রটা আমি প্লে করলে মানে কিভাবে করতাম বা কি করতে পারি। তারপরে যিনি নেই আমাদের মধ্যে ইরফান খান, ওনাকে আমি খুব মিস করি, ওনার প্রত্যেকটা কাজ আমি দেখেছি, মানে ভীষণ ভালো লাগে আমার এনাদের অভিনয়। রাজকুমার রাও আছে, আয়ুষ্মান খুরানা আছে। তো সেই জায়গা থেকে আমি যদি বলি তো আমার খুব ভালো লাগে। আর পার্টিকুলারলি আমি বলতে পারবো না আমি এনাদের নাম নিলাম, কারণ এনাদের আমি প্রত্যেকটা কাজই দেখি, আমার ভীষণ ভালো লাগে। এছাড়াও অনেক অভিনেতা অভিনেত্রীরা আছেন যাদের অনেক ছবি আছে, অনেক কাজ আছে যেগুলো দেখে আমরা অনেক রকম অনেক কিছু শিখতে পারি। তো পার্টিকুলারলি আমি বলবো যে যদি মানে অভিনেতা বা অভিনেত্রী হতে চান তো সবার কাজটা দেখা ইম্পর্টেন্ট, সবার থেকে একটু 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 করে কিছু কিছু শেখা যায়। পার্টিকুলারলি এর থেকে দেখি এটা শিখবো, এর থেকে দেখি এটা শিখবো না, কারণ প্রত্যেকটা কাজের মধ্যে একটা ভ্যারাইটি আছে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা ভ্যারাইটি আছে। তো সবার থেকে আমি দেখে চেষ্টা করি কতটা মানে নিজেকে ইম্প্রোভাইজ করতে পারি, কতটা নিজে কিছু শিখতে পারি, নতুন করে নিজে কিছু প্লে করতে পারি। যারা শিশু শিল্পী হতে চান তো তাদের ক্ষেত্রে একটু হ্যাঁ অফকোর্স প্রেশারটা থাকে, বাচ্চাটার থেকেও বেশি প্রেশার, অফকোর্স বাচ্চার বেশি প্রেশার তো ফ্যামিলি থেকেই আসে। তো গার্জিয়ানসদের আমি এইটুকুই বলতে চাইবো কি আজকালকার দিনে অনেক ফ্যামিলি আছেন যারা চায় কি তাদের বাচ্চারা ইন্ডাস্ট্রিতে কাজ করুক, বা আমরা জানি বা দেখি প্রচুর শিশু শিল্পী কাজ করছে। তো এটুকুই বলবো কি হ্যাঁ অফকোর্স তারা করতেই পারে, কিন্তু আমার মনে হয় সবথেকে আগে ইম্পর্ট্যান্ট হচ্ছে পড়াশুনো, তাদের নিজেদের ক্যারিয়ার, নিজের এডুকেশন কোয়ালিফিকেশনটা কমপ্লিট করাটা সবথেকে বেশি প্রায়োরিটি আমার মনে হয় দেওয়া উচিত। তারপর হয়তো মানে অ্যাক্টিং প্রফেশনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো যদি আপনারা মনে করেন কি না আমি চাই অভিনয়টাও করুক একটু একটু, তার সাথে পড়াশোনাটাও করুক, তো আমার মনে হয় সেই ক্ষেত্রে পড়াশোনাটাকে বেশি প্রায়োরিটি দিয়ে অভিনয়টাকে যদি যতটা কম সময়ে দেওয়া যায়, কারণ এটা সম্ভব না যে আপনি মনে করবেন কি অভিনয়টাও করবে, অভিনয়টা খুব সোজা সেটাও করে নিল, তারপর পড়াশোনাটাও করতে হবে, তার সাথে ভালো মার্কসও আনতে হবে, তার সাথে আমার ছেলে মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, এত কিছু যদি এক্সপেকটেশনস থাকে তাহলে বাচ্চাটার উপর প্রচণ্ড রকম প্রেশারটা পড়বে। তো এই গার্জেন্সদের জন্য এটা খুব দরকার ইম্পর্টেন্ট যে আপনারা আগে নিজেরা ডিসাইড করে নিন কি আপনারা কি চাইছেন আপনাদের সন্তানদের ক্ষেত্রে। আপনারা যদি চান কি অভিনয় করুক তো অফকোর্স আপনাদেরকে সেই মেন্টালিটি নিয়ে ওকে ট্রিট করতে হবে কি একটা প্রত্যেকটা জিনিসের জন্য একটা টাইম ইন্ডিভিজুয়াল করে দিতে হবে। এটুকুই বলবো, বাচ্চার উপরে বেশি প্রেশার দেবেন না। সে যদি অভিনয়টাকে ভালোবাসছে সেই মুহূর্তে যখন কাজটা করছে তাকে কাজটা মন দিয়ে করতে দিন, আর বাকি যে সময় পড়াশোনাটা করছে তাকে সেই মুহূর্তে পড়াশোনাটা করতে দিন, তাহলে সে বুঝতে পারবে কি দুটোকে আস্তে আস্তে একসাথে প্যারালালি চালানো। যদি আপনারা একসাথে সব কিছু ঘাড়ে চাপিয়ে প্রেশারটা দেন তাহলে আমার মনে হয় চাপ হয়ে যাবে আর কোনো দিকেই কিছু করতে পারবে না। So I think with time আমার মনে হয় ইউ ইম্প্রোভাইজ মোর। মানে আমার প্রথমের দিকে আমার যখন আমি অন ফ্লোর আই ইউজ টু গো তখন আই ইউজ টু ফিল স্কেড। মানে স্ক্রিপ্ট এলে তখন মনে হতো যে কীভাবে মুখস্থ করবো এত লাইন, যেটা সবার আগে সবথেকে বড় ভুল, কোনোদিনও লাইন মুখস্থ করতে নেই। অ্যান্ড আমার মনে হয় যে যখনই ওই অত বড় বড় পাতার দেখতাম সিন ভাবতাম যে এই বাবা কী করে হবে, কতক্ষণে শেষ হবে, ওই রাশটা ছিল তখন। ওই নতুন যেটা হয়, এটা সব নতুনদের ক্ষেত্রেই হয়, যতই তুমি ভালো অভিনেতা হও একটা তোমার নিজের মধ্যে কাজ করতে থাকে, বাপরে বাপ শটটা উতরে দিয়েছি, এই জিনিসটা হয়। এখন উল্টো হয়ে গেছে যে না শটটা কি ঠিক আছে নাকি এর থেকে বেটার করা যায়, বা আর কি চেঞ্জেস করা যায় সেই জিনিসগুলো, বা ক্যারেক্টারটা এইভাবে কি বলতে পারে, বা ক্যারেক্টারটা অন্য কিছু করলে কি করতে পারে, সেই জিনিসগুলো এখন মাথায় কাজ করে। প্রথমের দিকে আমার মনে আছে যে মানে যা রাজদা বলতো আমি সেটাই করতাম। মানে রাজদা যদি আমাকে বলতো যে এই ডায়লগটা মানে A to B, B to C এরমভাবে বল, সেটা ওরমভাবেই বলতাম। এখন হয়তো A C B A এরমভাবে মিক্স করে বলি, তো সেই জিনিসগুলো চেঞ্জ হয়েছে। আর এখন যদি
যদি ডিরেক্টর সেটা পছন্দ হয় তাহলে ঠিক আছে, না পছন্দ হলে তখন চেঞ্জ। তো এই জিনিসগুলো চলতে থাকে। অ্যান্ড অনেক কিছু হয় যে মানে ধরো একটা আমাদেরকে আগে ফার্স্টে কী হতো, মানে একটা জায়গায় বসিয়ে দিয়ে হয়তো শটটা বলতো যে এখানে শটটা আছে, এবার তুই কী করবি সেটা বল। তখন রাজদা গিয়ে বলতো যে না এই এতগুলো তোর কাছে প্রপ আছে, তো চারিপাশে কী আছে দেখ, তুই কোনটা ইউজ করতে পারিস দেখ, কোনটা ন্যাচারাল লাগে দেখ, সেই জিনিসগুলো কর। তো আই ইউজ টু ফিল তখন যে বাবারে মুভমেন্ট করবো, যদি বাই চান্স আবার কেটে দেয় শটটা, বা তো যদি আমার এনজি হয়ে যায় শটটা, তখন তো মুশকিলে পড়ে যাবো। তো তখন আই ইউজ টু বি ভেরি স্কেয়ার্ড যে মানে কিছু মুভমেন্ট করতেও বা কিছু ইউজ করতেও। তো এখন আই ট্রাই টু এক্সপ্লোর, আই ট্রাই টু ইউজ এভরিথিং, আই ট্রাই টু মুভ অ্যারাউন্ড মোর। তো এই জিনিসগুলো আই থিঙ্ক ইভলভ হয়, অ্যান্ড আস্তে আস্তে যত টাইম যায়, যত মুভিজ হয় পরপর, তো তখন ওই জিনিসগুলোতে হেল্প হয় যে ইউ বিকাম ফ্রি, ইউ বিকাম মোর ইজি টু ওয়ার্ক উইথ, অ্যান্ড তখন ডিরেক্টরসও বলে যে মানে না তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। তো আই থিঙ্ক দিজ আর দ্য থিংস উইচ হেল্প ইউ উইথ এভরি মুভি। স্ক্রিপ্টে যা যা লেখা আছে তাই তাই বলতে হয়, ইন দ্য সেন্স না মানে সেরকম কিছু না, বাট হ্যাঁ অনেক ক্ষেত্রে কিছু কিছু পাঞ্চ লাইন থাকে, কিছু কিছু ইম্পর্টেন্ট যে লাইন্সগুলো থাকে, মানে যিনি মানে লিখছেন গল্পটা সেই ভেবে লিখছেন ডায়ালগসগুলো, তো খুব কম সময় আমাদের কাছে বা খুব কম ক্ষেত্রে এরকম হয় যে আমাদের ইম্প্রোভাইজ, ইন দ্য সেন্স আমি বলবো কি হ্যাঁ আমি ধরো একটা লাইন বললাম, সেটার সঙ্গে হয়তো আমি একটা দুটো ওয়ার্ডস আমার মনে হলো কি এটা ইনক্লুড করে দিলে এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে, ভালো লাগবে, তো আমি সেটা করতে পারি। বাট বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় কি যেটা লেখা আছে সেটাই বলতে হয়, কারণ সেই ইম্প্যাক্টটা সেই মানে যেটা মানে আমি যেটা আগেই বললাম, রাইটার যেটা লিখেছেন যে আমি যে কাউকে ডায়লগটা বলছি সেই ভেবেই ওনার অপোজিট থেকে যে ডায়লগ আসবে একটা কম্প্যাক্ট কিছু একটা ব্যাপার থাকে। তো সব সময় যে আমাদের ইম্প্রোভাইজের সুযোগ দেওয়া হয় না, ম্যাক্সিমাম টাইমই হয় কি যেটা লেখা আছে আমাদেরকে সেটাই বলতে হয়। নেগেটিভ ক্যারেক্টার খুব টাফ কিনা, আমি মনে করি একজন অভিনেত্রী হিসেবে প্রত্যেকটা চরিত্রই টাফ। আমি এটা কোনোদিন জাস্টিফাই বা আমি এটা কোনোদিন ক্ল্যারিফিকেশন দেবো না কি আমি নেগেটিভ ক্যারেক্টার করি বলে নেগেটিভ ক্যারেক্টার খুব টাফ, আমার অপোজিটে যিনি ক্যারেক্টার পজিটিভ করছেন বা যিনি মানে সফিস্টিকেটেড ক্যারেক্টার করছেন সেটা খুব ইজি। আমি বলবো প্রত্যেকটি চরিত্রের আলাদা আলাদা শেডস থাকে, প্রত্যেকটি চরিত্রর মধ্যে কিন্তু নিজেদের অন্য অন্য রকম নিজেকে প্রেজেন্ট করার সুযোগ থাকে। তো প্রত্যেকটি চরিত্রর মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন আছে, সেখানে যে যা ক্যারেক্টারটা প্লে করে তার কাছে কিন্তু সেটা টাফ, কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেটা আমরা নিজেরা হই না সেটা থেকে বেরিয়ে এসে আমাদেরকে ওই ক্যারেক্টারটার মধ্যে ঢুকে নিজেকে প্রমাণ করতে হয় কি আমরা এটা, তবে দর্শক সেটাকে অ্যাকসেপ্ট করে। তো আমাকে যে মানুষজন দীপিকা হিসেবে আর্যা হিসেবে অ্যাকসেপ্ট করেছে কি হ্যাঁ ভিলেন মানেই আর্যা, তো মানে ইটস কোয়াইট ফিল গুড, যে ভালো লাগে মানুষজনদের যে আমি ক্যারেক্টারটা হয়তো কোথাও না কোথাও আপ টু দ্য মার্ক করতে পেরেছি, মানুষজনদের কাছে সেই ভালোবাসাটা সেই জায়গাটা করতে পেরেছি। বাট আমি এটা বলতে পারবো না যে খল চরিত্র করা টাফ বাকি চরিত্র করা ইজি, এটা কোনোদিনই বলবো না, প্রত্যেকটা চরিত্র টাফ। বাট হ্যাঁ খল চরিত্র আপনি যদি বলতে পারেন তো আপনার প্রচণ্ড একটু বেশি এনার্জি লাগে, আপনাকে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করতে হয়, আপনার ভয়েস মডুলেশনস খুব দরকার হয়, আপনি একটা সময় আপনার ডায়লগ দিচ্ছে হাই রেঞ্জে আপনি চিৎকার করছেন, পরবর্তী মুহূর্তেই আপনিই কিন্তু সেই মানুষটাকে একদম সফট হয়ে ভেঙে পড়ছেন। তো এই জিনিসগুলো চেঞ্জেস খুব আসে, যেগুলো পজিটিভ যে ক্যারেক্টারগুলো আমরা যদি দেখতে যাই তো সেখানে হয়তো একটা কনস্ট্যান্টলি একটা জিনিস থাকে কি সে একটা সিম্পলভাবে কথা বলছে, একটা সফটভাবেই তার ডায়লগসগুলো আসছে, বাট আপনি কন্টিনিউ মানে অ্যাজ এ নেগেটিভ ক্যারেক্টার আমাকে ভেরিয়েশনস করে বলতেই হবে, কারণ যেহেতু
আমার ভেতরে রাগ আছে, আমার ভেতরে তার প্রতি মানে খারাপ লাগা আছে, সেই জিনিসগুলো নিয়ে অনেক রকম আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়। তো অফকোর্স একটু হলেও আমি তো বলবো টাফ তো আছে নেগেটিভ চরিত্র, কারণ সেখানে অনেক কিছু করতে হয় যেটা আমরা নিজেরা অ্যাজ আ নিজে পার্সোনালি হই না। তো সেই জায়গা থেকে একটু বেশি খাটতে তো হয়, কিন্তু কোথাও না কোথাও আই এনজয়েড আ লট, বিকজ একদম অন্যরকম কিছু করতে পারি নিজের থেকে বেরিয়ে এসে, যেটা মানুষজনের কাছে, দর্শকদের কাছে, আর আপনারা সেটা অ্যাপ্রিসিয়েট করেন, ভালোবাসেন, এটা অনেকটা বেশি পাওনা। আমার এক্সপিরিয়েন্স যদি বলি তাহলে অফকোর্স মেগা সিরিয়ালে যেহেতু আমাদের প্রত্যেক দিনের অনেকটা বেশি প্রেশার থাকে, অনেক সিনস থাকে যেগুলো কমপ্লিট করতে হয়, তো সেই জায়গা থেকে অফকোর্স প্রেশারটা তো থাকে। আর স্ক্রিপ্ট মুখস্থ করা এটা একটা অফকোর্স একটা মানে মেমোরি স্ট্রং হওয়াটা খুবই দরকার, বিকজ যদি মুখস্থটা যদি না করতে পারি তাহলে একটা করতে খুব প্রবলেম হয়। তো সত্যি আমাদের মানে প্রথম আমার ফিল হতো, মানে টাচউড বলতে পারি আমার মুখস্থবিদ্যাটা শুরু থেকেই খুব ভালো। তো সেই জায়গা থেকে আমার প্রথম হয়তো একটু খুব প্রবলেম হতো তখন, যখন দেখতাম কি 2 পাতা 3 পাতা টানা আমার ডায়লগ আছে, সেই জায়গাগুলো প্রচণ্ড ঘাবড়ে যেতাম। বাট যখন একবার 2বার 3বার পড়ে নিতাম রিডিং, তারপর মানে যখন এনঅ্যাক্ট করতাম তখন আর মানে সেই ফিলটা আসতো না। বাট আমি এইটুকু বলবো কি হ্যাঁ, মেমোরি স্ট্রংটা খুব ইম্পর্টেন্ট, ডায়লগ মুখস্থ রাখাটা খুব ইম্পর্টেন্ট। না হলে মুখস্থটা যদি না করা যায় তাহলে অ্যাক্টিংটা করতে অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমি ফ্রেশার্সদের এইটুকুই, বেশি কিছু টিপস দেব না, বাট এইটুকুই বলবো নিজের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে নিজের সেলফ গ্রুমিংটা, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কনফিডেন্স। নিজের মধ্যে কনফিডেন্সটা সবথেকে আগে ইম্পর্টেন্ট, স্ট্রং হতে হবে। নিজে কি করতে চাইছো সেটাকে আগে স্ট্রংলি ভেবে নিতে হবে কি হোয়াট ইজ গোয়িং অন, যেটা হবে লাইফ মানে আপস অ্যান্ড ডাউনস আছে, প্রত্যেকটা মানুষের লাইফে আপস ডাউনস আছে, সে যেই প্রফেশনেই থাক না কেন, আমাদের লাইফেও আপ ডাউনস আসে, কাজ আছে কাজ নেই, এগুলো আসতেই থাকবে। বাট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এইটুকুই বলবো, নিজের পেশেন্সটা খুব ইম্পর্টেন্ট, নিজেকে সব কিছু সিচুয়েশনের জন্য তৈরি রাখা, এই জিনিসটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। বিকজ আজ আমি মনে করছি যে আমি আজকে কাজ করছি, কালকে আমি বসে আছি, পরশু দিন আমার কাছে কাজ আসবে না, এটা কিন্তু কেউ জানে না। সো নিজেকে প্রিপেয়ার করবে, নিজের কি বলবো, জিম করবেন, যোগা করবেন, ভালো ভালো ছবি দেখবেন, মোটিভেটেড জিনিসপত্র যেগুলো হয় বা শুনবেন, গান শুনবেন, ঘুরবেন, অ্যাডভেঞ্চার করবেন, মাইন্ড ফ্রি রাখবেন, অনেক কিছু করতে হয়, যেটা থেকে আমার মনে হয় না কি গ্রুমিং করা মানে আমি ভালো ড্রেস পরে নেব, ভালো মেকআপ করে নেব, ভালো চলাফেরা করতে হবে না। মানে আমরা নিজেদের মাইন্ডকে অনেক রকমভাবে ফ্রেশ রাখতে পারি, মানে বাট নতুনদের এইটুকুই বলবো, বেশি কিছু না, ইন্ডাস্ট্রিতে যদি আসতে চাও নিজের মেন্টালিটিটাকে স্ট্রং করো, নিজের মধ্যে পেশেন্স আনো, আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হার্ড ওয়ার্ক। বাকিটা তো আলটিমেটলি হার্ড ওয়ার্কস পে, আর বাকিটা ভগবানের আশীর্বাদ, ওনাকে তো ডাকতেই হবে, সবসময় ওনার উপর বিশ্বাস রাখতে হবে, এটুকুই বলবো। সো আই ফিল যে হ্যাঁ, এটা একটা মানে হাতে ফোন এসে গিয়ে বাচ্চাদের একটা খুব ডিসঅ্যাডভান্টেজ হয়েছে যে ওদের বাইরের অ্যাক্টিভিটিগুলো চলে গেছে। মানে আগে যেরকম আমরা মানে
3টে বাজলো 3:30 বাজলো মানে বাইরে খেলবো করে দৌড়তাম। তো ওইটা একটা আলাদাই মজা ছিল। এখন সবাই ফোনের মধ্যে ক্রিকেট খেলে নিচ্ছে, ফোনের মধ্যেই ফুটবল খেলে নিচ্ছে, না হলে প্লে স্টেশন এসে গেছে, কম্পিউটার গেমস এসে গেছে। সো অনেকটা ইজিয়ার হয়ে গেছে, অনেকটা ল্যাদ হয়ে গেছে লাইফে। সো আই ফিল যে ওই আউটডোর যে এনজয়মেন্টটা, গালি ক্রিকেটটা বা গালি ফুটবল বা স্ট্রিট ফুটবল, ওই ওখানে পড়ে গিয়ে পা কেটে যাচ্ছে, ওখানে ছড়ে যাচ্ছে, এই জিনিসগুলো খুব মজার ছিল। ওই টাইমটা আই হ্যাভ এনজয়েড। আমি কিন্তু প্লে স্টেশনও খেলেছি, আমি কিন্তু বাইরে গিয়ে ক্রিকেটও খেলেছি, ফুটবলও খেলেছি। তো সেই মানে আমি স্কুলের হয়ে আই ইউজ টু প্লে ফুটবল, আই ইউজ টু প্লে ক্রিকেট। সো মানে আমার লাইফটা ওয়াজ ইন্টারেস্টিং বিকজ অফ দ্যাট, বিকজ আই ইউজ টু প্লে। অ্যান্ড আমার মনে হয় না যে মানে বাচ্চাদেরকে ওই অলওয়েজ ইউ শুড প্রেশারাইজ যে পড়াশোনা করো, পড়াশোনা করো, ওটা করো। বাট হোয়াট এভার দে এনজয়, লেট দেম ডু দ্যাট। মানে আই হ্যাড টোল্ড মাই মম অ্যান্ড ড্যাড যে আই ডোন্ট ওয়ান্ট টু পারসিউ মাই গ্র্যাজুয়েশন থ্রু অ্যান অফিসিয়াল কলেজ or something. আমাকে মানে because I had already started growing interest in films when I was in class 12. সো আমি মানে একদম ফার্স্ট ইয়ার থেকে আমি স্টার্ট করে দিয়েছিলাম। সো ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেকেন্ড থার্ড মানে আমাদের আই ডিড ইট ফ্রম ইগনু ওপেন ইউনিভার্সিটি। তো সেখানে ইট ওয়াজ 2.5 years কোর্স। সো বিপিপি বলে একটা কোর্স হয় যেটা বিকম নিয়ে, তো সেটা আমি করেছিলাম। তো ইভেন্চুয়ালি দে সাপোর্টেড দ্যাট। মানে আমি প্রথমেই বলেছিলাম যে মানে আমি পড়াশোনা করে ওই কারোর আন্ডারে চাকরি আমি করতে পারবো না, মানে আই উইল নট বি এবল টু ডু দ্যাট। That is my belief, what I feel. I cannot do that. So my mom and dad always encourage তোর যেটা ইচ্ছা হচ্ছে তোর, whatever you feel, do that. So I also did modeling. মানে আমি মানে মডেলের মতো তো একদমই দেখতে না বা ওরকম লম্বা হাইট না, বাট স্টিল আই ডিড। মানে বিকজ আমাকে তখন ওই 7 জনের মাঝখানে একটা কোথাও দাঁড় করে 19-20 হয়ে আমি করেছিলাম। মানে একটা গ্রুপে দাঁড়িয়ে ছবি এলো। তারপর ইভেন্চুয়ালি আস্তে আস্তে ওখান থেকে একটা সেলুলার কোম্পানির আমি একটা অ্যাড করেছিলাম, পুজোর অ্যাড, যেখানে হয়তো ওই 10 জন দাঁড়িয়ে তার মধ্যে ছিলাম। তো সেইগুলো করেছিলাম। অ্যান্ড কোথাও গিয়ে আমি আমার মা বা বাবার নাম নিয়ে করতাম না, বিকজ আই অলওয়েজ ফেল্ট যে আমার যদি ট্যালেন্ট থাকে আমি পারবো। তো সেইগুলো গিয়ে চেষ্টা করেছিলাম। অ্যান্ড এরকম প্রচুর সিরিয়াল আছে যেগুলোতে আমি অডিশন করেছিলাম, ক্র্যাক করেছিলাম। এখন একজন সিরিয়ালের মানে কী বলবো ডিরেক্টর, দুজন যারা কাজ করেন, একসাথে কাজ করেন, তারা আমাকে একটা টাইমে মানে রিজেক্ট করেছিল যা তা গালাগাল দিয়ে। তারা মানে তখন কী বলবো, তখন অ্যাক্টিংটা অতটা মানে ইন্টারেস্ট ছিল না যেহেতু, তো তখন হয়তো সেরকম পারফর্ম করতে পারিনি ডেফিনেটলি, সেই জন্য হয়তো করেছিল। তারা এখন আমাকে চায় যে মানে আমি তাদের হয়ে কাজ করি। তো সেই জায়গাটা আই হ্যাভ আর্নড সেই জায়গাটা। তো আমার মনে হয় যে ওই লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট, 4 থেকে 14 যাই হোক। আই ফিল যে যদি তার পড়াশোনায় বেশি মন থাকে তাহলে তারা পড়াশোনাটাকে সাপোর্ট করে এগিয়ে যাক, বা তাদের যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে, আজকালকার দিনে মানে বাচ্চারা মানে এত ভালো ডান্স করছে, এত ডান্সের শোজ হচ্ছে বাচ্চাদের, তারা গান গাইছে এত ভালো। সো এই অপরচুনিটিসগুলো আছে যে তুমি টিভিতে এসে ইউ ক্যান শোকেস ইউর ট্যালেন্ট। তো সেখানেও তুমি মানে তাদেরকে, এখন অনেক মা বাবারাই লিবারেল হয়ে গেছে, তারা সাপোর্ট করছে। আর এখনকার দিনে সবাই চায় যে মানে কেউ ক্রিকেটার হোক, কেউ ফুটবলার হোক, কেউ অ্যাক্টর হোক, কেউ সিঙ্গার হোক, কেউ ডান্সার হোক। তো এভরি ইন্ডাস্ট্রি ইজ আ ওপেন ইন্ডাস্ট্রি নাও। সো লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট, হোয়াট এভার দে এনজয়। সো আই রিয়েলি ফিল যে মানে ওই কোনো জায়গাতে আটকে রাখাটা উচিত না। আই ফিল যে মানে লেট দেম ডু হোয়াট এভার দে ওয়ান্ট, মানে লেট দেম এনজয়। যেরকম বাইরে আমার একজন মানে আমার মাসির ছেলে যে পড়াশোনা করছে, মানে ওদের ছোটোবেলা থেকেই বেসিক্যালি ওদের পড়াশোনা আছে, তার সাথে সাবজেক্টস হচ্ছে ক্রিকেট, তার সাথে সাবজেক্টস হচ্ছে ফুটবল। তো এরকম সাবজেক্টস আছে ওদের, যে যদি দেখে যে ওই ছেলেটার এটাতে বেশি ইন্টারেস্ট, সো দে লেট দেম ডু দ্যাট। তো এই জিনিসগুলো আই ফিল ইজ ভেরি মাচ রিকোয়ার্ড আউট হিয়ার অলসো। অ্যান্ড আমার এটাই রিকোয়েস্ট যে যে মানে যে বাচ্চারা যেদিকে যেতে চায় তাদেরকে সাপোর্ট করুন এবং তাদেরকে ব্যাক আপ দিন, অ্যান্ড তারা আই থিঙ্ক দে উইল ডু দেয়ার বেস্ট ইন দ্যাট জনরা। I feel for technicalities, হ্যাঁ মানে আমার মনে হয় যে এরকম অনেকগুলো সংস্থাই আছে যেগুলো ক্যামেরা টেকনিক্যালসগুলো শেখাতে পারে। লট অফ প্লেসেস এরকম আছে, মাদ্রাসেও আছে। সো আই ফিল যে ওইগুলোর যদি তুমি একদম টেকনিক্যাল সাইডটাও জানতে চাও,
দেন এক্সপ্লোর দ্যাট সাইড অ্যাজ ওয়েল, বিকজ যেটা আমি কীরকমভাবে শিখেছিলাম হচ্ছে, যেটা আমি বললাম ইন মাই লাস্ট প্রিভিয়াস আনসার, যে আমি অ্যাসিস্ট করতে করতে শিখেছিলাম সব কিছু। ওই ক্যামেরাম্যানের সাথে থেকে থেকে যখন আমি টিসি লিখতাম, তো তখন আমি গিয়ে জিজ্ঞেস করতাম এটা কত লেন্স আছে, এটা কতটা দেখা যায়, ওই জিনিসগুলো আমি জানতাম। তো সেই জিনিসগুলো একটা মানে, এবার সবাই ডাজন্ট গেট দ্যাট চান্স টু অ্যাসিস্ট অর বি অ্যান অবজারভার। তো আমার মনে হয় যে সেটা ডেফিনেটলি স্কুলিং করা বেটার ইফ ইউ আর মানে ট্রাইং টু নো দ্য টেকনিক্যালিটিস অ্যাজ ওয়েল যে মানে অ্যাজ অ্যাক্টিং। তো সেইগুলো তোমাকে শিখিয়ে দেবে। বাট ওই মানে যখন তুমি প্রিপেয়ার করবে নিজেকে, আই ফিল when you get the script, ask the character যে why are you saying it, to whom are you saying it, and in what situation are you saying it। এই জিনিসগুলো আমার তো এই সময় কাজ করে, যে মানে একটা স্ক্রিপ্ট যখন আমি পাই, আমি যখন পড়ি সেই স্ক্রিপ্টটাকে, আর স্ক্রিপ্টটাকে আমি মানে আই রিয়েলি রিড দ্য স্ক্রিপ্ট, বিকজ আই ফিল যে মানে আমার ক্যারেক্টারটা কী কী বলছে বা কী কী করছে, বা ওর মানে চারিপাশের অ্যাক্টিভিটি কী ওর, আর প্রত্যেকটা সিনে যাওয়ার আগে আই ফিল যে সবসময় এটা দেখে নেবে যে তার আগের সিনটা কী ছিল আর তারপরের সিনটা কী আছে। তো সেই জিনিসগুলো হেল্পস ইউ অলট, বিকজ আজকালকার দিনে আমরা ওই যেটা বলছিলাম যে মানে খুব কম টাইম স্প্যানে শ্যুট করি। সো আমরা কোনো দিন এরকম আমাদের শ্যুটিং শুরু হয়েছে যে আমরা আগে ক্লাইম্যাক্স শ্যুট করে নিয়েছি, তারপর আমরা বিগিনিং সিন শ্যুট করেছি। সো তোমাকে জানতে হবে যে পুরো সিনেমাটায় কী হয়েছে। তুমি ভাবলে যে স্ক্রিপ্ট একবার শুনে নিলাম অনসেট গিয়ে হয়ে যাবে, সেটা ইজি টু গো ওরকম হয় না। তখন মানে বোঝা যায় যে তুমি অভিনয়টা মানে গাপচুলি দিয়ে করছো, সেটা বোঝা যায়। সো আমার মনে হয় যে স্ক্রিপ্টটাকে ভালো করে পড়ো, আর প্রত্যেক এডিরা ইজ দেয়ার, মানে যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারা সেখানে থাকেই হচ্ছে হেল্প করার জন্য। আজকালকার দিনে কেউ প্রশ্ন করে না, এটা একটা আলাদা ব্যাপার যে তারা ল্যাদ খেয়ে যাচ্ছে সেই কারণে কেউ আর প্রশ্ন করতে চায় না যে হ্যাঁ রে এর আগে কী হয়েছিল, এরপরে কী হচ্ছে, এই জিনিসগুলো কেউ আর জিজ্ঞেস করে না। এখন জাস্ট জিজ্ঞেস করে এখন সিনটা কী আছে, জাস্ট পড়িয়ে দিয়ে চলে যায়, ওই আচ্ছা এই ডায়লগ আছে, আচ্ছা ঠিক আছে বলে দেবো। তো এইটা হয়ে গেছে এখন। তো সেই জিনিসগুলো আগেকার দিনে আমি নিজে দেখেছি যে মুম্বা আঙ্কেলরা বা রঞ্জিত আঙ্কেলরা আমার বাবার সিনেমায় যখন অভিনয় করতে দেখেছি, বা ঋতু আন্টি, তো এরা মানে একটা অন্য লেভেলে পারফরমেন্স করতো। মানে হয়তো দ্যাট ওয়াজ ওভার দ্য টপ, ওই সময়টা ওই টাইপ অফ অ্যাক্টিং ওয়াজ রিকোয়ার্ড। তো সেই সময়টা মুম্বা আঙ্কেল ওই টাইপ অফ অ্যাক্টিং করেছে। এখন কিন্তু আবার অনেক সাটল অ্যাক্টিংয়ে চলে এসেছে মুম্বা আঙ্কেল কিন্তু আমি চুরি করিনিও করেছে, সেখানে আমি ইন্ডাস্ট্রিও করেছে। তো বোথ টাইপ অফ ক্যারেক্টার্স হি হ্যাজ ডান। সো আই রিয়েলি ফিল যে সেই চেঞ্জটা তোমার মধ্যে আনা দরকার, যেখানে তুমি ইউ ক্যান বি কল্ড আ ভার্সেটাইল অ্যাক্টর, উইচ উই অল আর ট্রাইং নাও। দেব ইনফ্যাক্ট এখন করছে, যেটা দেব ও মধুও গিয়েছে, বাঁচতে গেলে টাকা লাগলেও এটাও করেছে। সো আই থিঙ্ক এই চেঞ্জেসগুলো ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। অ্যান্ড আই ফিল যে একটা ক্যারেক্টারে তোমার ঢুকতে গেলে অ্যাটলিস্ট ইউ নিড আ উইক টাইম, বিকজ এক সপ্তাহ থেকে আমার মনে হয় যে এনগেজ ইউর সেলফ টু দ্যাট ক্যারেক্টার। একটু মন দিয়ে যেরকম আমরা পড়াশোনা করতাম পরীক্ষার আগে, ওই জাস্ট ওই কটা দিন আগে থেকে একটুখানি স্ক্রিপ্টটা ভালো করে পড়লে আই থিঙ্ক ইউ উইল গেট ইন টু দ্যাট ক্যারেক্টার। অবভিয়াসলি মানে মেমোরির দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে তোমার মুখস্থ তুমি কতটা করতে পারো, সেটাকেও মেমোরি বলতে পারে। এবং মেমোরি হচ্ছে তুমি তোমার আশেপাশের যা জিনিসপত্র দেখছো, বা কোনো একটা মানুষকে যখন অবজার্ভ করছো, তাকে কমপ্লিটলি অবজার্ভ করা এবং সেটা মনে রাখা। সে ধরো একটা ক্যারেক্টার দেখছো, সে কোনো একটা কথায় তার রাইট হ্যান্ড তুলে এই নাকে এই হাতটা দেয়, বা কোনো একটা কথায় এইভাবে বাঁ হাত দিয়ে এই জায়গাটা মাথাটা চুলকোয়। তো এইগুলো মাথায় রাখাও কিন্তু জরুরি। একটা ক্যারেক্টার বা একটা ম্যানারিজম যখন ডেভেলপ করে, সেই ক্যারেক্টারটাকে ডেভেলপ করে তুমি সেটা প্লে করছো। সো দ্য মেমোরি কনসিস্ট অফ টু পার্টস। একটা হচ্ছে তোমার ডায়লগস মনে রাখা, সেটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তোমার জন্য যতটা ইম্পর্টেন্ট, তোমার কো অ্যাক্টরের জন্য ততটা ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি প্রপার কেউ না দিতে পারো, তোমার যদি শেষ কথাটা ধরে সে পরের কথাটা শুরু হবে না। তার মানে তোমার মেমোরি প্রবলেমের জন্য কিন্তু তোমার সাথে যে অ্যাক্টরটা আছে, তোমার কো অ্যাক্টরও কিন্তু এফেক্টেড হবে। সো মেমোরি খুব ইম্পর্টেন্ট, এবং টেলিভিশনের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট। বিকজ আমরা টেলিভিশনের ক্ষেত্রে বলছি যে সিরিয়াল করতে গিয়ে সিরিয়ালে শুটিংয়ের দিন আমরা যে স্ক্রিপ্টটা পাই, সেটা হয়তো 15 থেকে 20 পাতার হয়, এবং টাইম কিন্তু খুব লিমিটেড থাকে। মানে 15 থেকে 20 মিনিটের মধ্যে সেটাকে প্রিপেয়ার করতে হয়। কোনোভাবে পসিবল না 10 পাতা মুখস্থ রাখা, কিন্তু যতটা পসিবল লাইন্সগুলো পড়ে মনে রাখার চেষ্টা করা।
সো মেমোরি ইজ ইম্পর্টেন্ট, অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এটাও একটু এই বিষয়ে বলতে চাই যে অনেক ডিরেক্টরস থাকে তারা কিন্তু এক্স্যাক্টলি যেটা স্ক্রিপ্টে আছে সেটা চায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার মেমোরাইজিং পাওয়ারটা কাজে আসতে পারে। কিন্তু হ্যাঁ, অনেক মানে বেশিরভাগ ডিরেক্টরসই তোমাকে ইম্প্রোভাইজ করার সুযোগ দেবে এবং তুমি নিজের মতো করে বলতে পারবে, প্রোভাইডেড যে ইনফরমেশনটা তুমি দিতে চাইছো ডায়লগসে সেটা যাতে কনভে হচ্ছে সেটা দেখে নেবে। অ্যান্ড প্রপার কিউ যাতে তোমার পরের জন যে অ্যাক্টর আছে সে যাতে তোমার কিউটা ধরে পরে কথাটা বলতে পারে। তো এই প্রথম আর শেষটা ঠিক রেখে মাঝখানে বডিটা যদি তুমি নিজের মতো সাজিয়ে কথাটা বলতে পারো, ধরো একটা বড় ডায়লগ আছে, সেই বড় ডায়লগটা যদি তুমি নিজের মতো সাজিয়ে বলতে চাও বলতেই পারো। কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডিরেক্টরসরা এক্স্যাক্ট যেটা স্ক্রিপ্ট রাইটার লিখেছে সেটা চায়, সেই ক্ষেত্রে তোমার মেমোরাইজিং পাওয়ারটাও থাকা ইম্পর্টেন্ট। তো ইট ডিপেন্ডস অন দ্য স্ক্রিপ্ট, ডিপেন্ডস অন দ্য ডিরেক্টর, কিন্তু হ্যাঁ এক্স্যাক্টলিও বলতে হয় অনেক সময়। হ্যাঁ, একটি মেয়ে, মানে যেহেতু আমিও মেয়ে তো অফকোর্স আমি এটা বলবো একটি মেয়ে মানে প্রত্যেকটি, অনেকে এরকম প্রশ্ন করে কি আমরা আসতে চাই, আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই, কিভাবে কি করতে হবে না করতে হবে। তো বেসিক্যালি আমি এতটুকু আমার এক্সপিরিয়েন্সে এই কম সময়ের মধ্যে অনেকটা এখনও লাইফে অনেকটা পথ চলা বাকি, তো আমি বেশি কিছু তো বলতে পারবো না। তো আমি আমার এই 5-6 বছরের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে আমার মডেলিং ক্যারিয়ার থেকে কাজ শুরু করে অ্যাক্টিং অবধি, তো আমি নিউ কামার্সদের এইটুকুই বলতে পারবো কি ফার্স্ট কনফিডেন্স, নিজের মধ্যে সেই কনফিডেন্সটা ফার্স্টে দরকার, কি আমি এটা করতে চাই, এটা আমার করতে হবে, এই জিনিসটা লাইফে স্থির করে নিতে হবে, যেটা আমি করেছিলাম। মানে যেটা হয় মিডল ক্লাস ফ্যামিলি বা অনেক আর তার থেকেও লো ফ্যামিলি, অনেক মানে আমরা আজকে ইন্ডাস্ট্রির অনেক মানুষজনরা আছে যারা অনেকটা ব্যাকওয়ার্ড ফ্যামিলি থেকেও এসেছেন, তারা অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। সে নট অনলি ইন টলিউড, বলিউড ইন্ডাস্ট্রিতেও আছে, আমরা অনেকে জানি। পরিশ্রমটা করতে সবাইকে সব ক্ষেত্রে হয়, বাট এইটুকুই বলবো নিজেকে অনেক পেশেন্স নিজের মধ্যে রাখতে হবে, নিজের মধ্যে সেই সাহসটা রাখতে হবে কি যে কোনো কিছু হোক আমি মেন্টালি ভেঙে পড়বো না, কারণ আমার লক্ষ্যটা আমাকে স্থির রাখতে হবে। আমি মনে করি যেটা আমি করেছি কি যাই হয়ে যাক আমি এটা হতে চাই, মানে আমি এটা হব, অফকোর্স ইন আ গুড ওয়ে। তার জন্য অনেক কিছু ফার্স্ট অফ অল নিজেকে গ্রুমিং করতে হবে, আমার মধ্যে কি কি খামতি আছে সেগুলোকে আমি আগে বের করব, তারপরে সেগুলো নিয়ে আমি কাজ করব। তুমি যদি মডেলিংয়ে আসতে চাও অফকোর্স সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে গ্রুম করার, নিজের বডি স্ট্রাকচার, জিম করতে হবে, যোগা করতে হবে, ঠিকঠাক টাইমে খাওয়া দাওয়া করতে হবে, নিজেকে সেইভাবে মেনটেন করতে হবে, সেইভাবে মেকআপ করতে হবে, সেইভাবে কস্টিউম পরতে হবে, নিজের সেই পার্সোনালিটি ক্যারি করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে গ্রুমিং ফর মডেলিং, অ্যান্ড দিস ইজ অলসো ইনটু আর অ্যাক্টিং অলসো। মানে অ্যাক্টিংয়ের জন্য মডেলিংয়ের জন্য যে দুটো আলাদা কিছু না, গ্রুমিং ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। এই প্রফেশন আসতে গেলে তোমার পার্সোনালিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়, বিকজ তুমি কোথাও যাবে ফার্স্ট অফ অল মানুষজন তোমাকে আগে দেখবে যে তুমি কতটা বেশি মানুষের কাছে অ্যাট্রাকটিভ হতে পারো, কতটা বেশি পার্সোনালিটি তোমার মানুষকে ক্যাপচার করে। তো সেই জিনিসটা আগে ইম্পর্টেন্ট। আর অভিনয়ের জন্য আমি এটুকু বলবো মানুষজনের কাছে এখন প্রচুর অপশনস আছে, এই জায়গা থেকে ভালো ছবি দেখতে হবে, সিরিয়ালস পছন্দ করলে সিরিয়ালস দেখবেন, মুভি পছন্দ হলে মুভিজ দেখবেন। বাট হ্যাঁ, মানে আপনাকে লাস্টলি এই একটা কথাই বলবো, আগে নিজেকে সেই মেন্টালিটিটা স্ট্রং করতে হবে কি আমি এটা হতে চাই, আর এটা হওয়ার জন্য আমার রাস্তায় যা যা বাধা আসুক, যা যা করতে হবে, আই ক্যান ডু এভরিথিং টু অ্যাচিভ দ্যাট পজিশন। ব্যাস এইটুকু মাথায় নিয়ে চলবেন, আমার মনে হয় খুব ইজি হয়ে যাবে আপনাদের পক্ষে এই কাজ করা, অভিনেত্রী হওয়া।
অভিনয় হল ভয়েস, শারীরিক ভাষা, আবেগ এবং ব্যাখ্যার মাধ্যমে একটি চরিত্র বা ভূমিকা চিত্রিত করার শিল্প এবং অনুশীলন। এটি একটি কাল্পনিক বা বাস্তব জীবনের ব্যক্তিত্ব ধরে নেওয়া এবং একটি অভিনয়ে সেই চরিত্রের চিন্তাভাবনা, অনুভূতি এবং ক্রিয়াগুলিকে দৃঢ়ভাবে চিত্রিত করা জড়িত। মঞ্চে অভিনয়, চলচ্চিত্র অভিনয়, টেলিভিশন অভিনয়, ভয়েস অভিনয় এবং আরও অনেক কিছু সহ অভিনয় অনেক রূপ নিতে পারে। মাধ্যম নির্বিশেষে অভিনয়ের লক্ষ্য হল একটি বিশ্বাসযোগ্য এবং বাধ্যতামূলক অভিনয় তৈরি করা যা দর্শকদের সাথে জড়িত এবং অনুরণিত হয়। চরিত্রগুলোকে প্রাণবন্ত করতে অভিনেতারা বিভিন্ন কৌশল ও দক্ষতা ব্যবহার করেন। এই অন্তর্ভুক্ত হতে পারে চরিত্র বিশ্লেষণ, অভিনেতারা তাদের দৃষ্টিভঙ্গি বোঝার জন্য এবং তাদের প্রামাণিকভাবে মূর্ত করার জন্য তাদের চরিত্রগুলির পটভূমি, প্রেরণা এবং সম্পর্কগুলির মধ্যে অনুসন্ধান করে। একজন অভিনেতা হওয়ার জন্য আপনাকে স্ব-নিয়ন্ত্রিত, প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনার নৈপুণ্য বিকাশের জন্য উন্মুক্ত হতে হবে। এটিতে আপনি নিজেকে অন্য ব্যক্তির অবস্থানে রাখেন, তাদের অনুভূতি এবং অভিজ্ঞতাগুলি তদন্ত করেন এবং তারপরে পাঠক বা শ্রোতার কাছে তাদের গল্পটি বাধ্যতামূলক উপায়ে জানান। অভিনেতাদের একটি শ্রোতাকে সরানোর, তাদের হাসাতে, তাদের চিন্তা করতে এবং এমনকি তাদের অভিনয়ের মাধ্যমে তাদের অনুপ্রাণিত করার ক্ষমতা রয়েছে। দৃশ্য অধ্যয়ন হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়গুলির মধ্যে একটি যা অভিনেতারা কিভাবে তাদের পারফর্ম করতে এবং তাদের দক্ষতা উন্নত করতে শেখে। এটি তখনই যখন আপনি সত্যিই একটি নাটক, চলচ্চিত্র বা টিভি শো থেকে একটি দৃশ্য সম্পর্কে চিন্তা করেন এবং অভিনয় করেন। এখানে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলির একটি তালিকা রয়েছে। এর মানে ঠিক কি? একটি দৃশ্য বাছাই। অভিনেতারা এমন একটি দৃশ্য বাছাই করে যা তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের খেলার বিভিন্ন স্টাইল বা অনুভূতি চেষ্টা করতে দেয়। স্ক্রিপ্ট বিশ্লেষণ, দৃশ্যটি বিশদভাবে দেখা গুরুত্বপূর্ণ। এটি করার জন্য আপনাকে গল্পের পটভূমি, চরিত্রগুলির লক্ষ্য এবং সম্পর্ক, সাবটেক্সট এবং নাটকীয় বাঁকগুলি জানতে হবে। চরিত্র নির্মাণ, একটি বিশ্বাসযোগ্য এবং জটিল অভিনয় করার জন্য অভিনেতারা তাদের দেওয়া চরিত্রগুলির পটভূমি, মনোবিজ্ঞান এবং প্রেরণা সম্পর্কে শিখে। অনুশীলন এবং মহড়া, অভিনেতারা নিজেরাই এবং তাদের দৃশ্যের অংশীদারদের সাথে দৃশ্যটি অনুশীলন করে এটি বোঝার জন্য বিভিন্ন উপায় চেষ্টা করে এবং এটি সম্পাদনে আরও ভালো হয়। কর্মক্ষমতা এবং প্রতিক্রিয়া, দৃশ্যটি তারপর একজন শিক্ষক বা অন্যান্য শিক্ষার্থীদের সামনে অভিনয় করা হয় এবং শিক্ষক এবং অন্যান্য শিক্ষার্থীরা সহায়ক ইনপুট দেয়। দৃশ্য অধ্যয়নের এই সুবিধা রয়েছে